হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। যখনই থানায় নিয়ে যাওয়া হয় রত্না দেবীকে, তিনি বারবার করে বলে যে না, অতসী তাকে ফাঁসিয়েছে, রত্না দেবীর কোনো দোষ নেই। অতসীকে জিজ্ঞাসাবাদ করলে পঙ্কজ সে সাফ জানিয়ে দেয় যে না, আমি কোনো ট্রে ওনার হাত থেকে নেইনি, ওকে আমি ডাকিওনি যে ডাক্তারবাবু ডেকেছে, ও গিয়ে ডাক্তারবাবুকে ওটিতে পেয়েছে, এইসব বানানো কথা। কখন নিজে ফেসে গিয়ে আমার নামটা বলছে। ঢালি, আপনি গিয়ে ওনার স্টেটমেন্টটা নিন। তখনই গীতা এসে হাজির হয়, বলে রত্না দেবীর বিরুদ্ধে উনি মিথ্যে কথা বলছেন। তারপরেও কেন পঙ্কজবাবু আপনি এরকম করে সেই মিথ্যে বয়ানটা নিচ্ছেন? এটা আপনার কোর্ট নয়, আমি আপনাকে জবাবদিহি করতে বাধ্য নই গীতা। আমার কাজটা আমি করছি, আমার এরিয়ায় ঢুকে কেউ এরকম করে কথা বলার সাহস নেই। আমার তদন্তর মধ্যে নাক গলানোর অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি সব করতে পারি, বুঝতে পেরেছেন? পদ্ম যার উপর বারবার অ্যাটাক হচ্ছে, সেই মেয়েটাকে বাঁচানোর জন্য আমি সব কিছুই করতে পারি। আর আপনি এরকম কেন পাল্টে যাচ্ছেন? পাকে জন্মে আপনি পঙ্কজ হয়েছেন, অথচ সেই পাকে আপনি ঘুরে বেড়াচ্ছেন কেন? দেখুন, আপনি কিন্তু বেশি লাফালাফি করবেন না অগ্নিকন্যা। কেন আপনি ব্যাঙের মতো যে লাফাচ্ছেন বৃষ্টি আসার আগেই, সেটা দেখেই তো আমার ভয় করছে। একদম মুখ সামলে কথা বলুন। ঠিকই তো বলেছি। আপনি কেন এরকমটা করছেন সেটা আমাকে জানতে হবে না? বলুন না। আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে বলুন, আমি আছি তো, আমি সব সমস্যার সমাধান করব। এমনকি প্রয়োজন হলে আপনার পাশে আমি থাকব। তবে মিথ্যে চার্জশিট কেন তৈরি করছেন আপনি? আর কার বিরুদ্ধেই করবেন? রত্না দেবীর বিরুদ্ধে। এসব করে কিন্তু আপনি কোনো লাভ হবে না। দেখুন না, আমি ফেঁসে যাচ্ছি, এখন কি হবে? কিচ্ছু হবে না, আমি আছি আপনার পাশে। অতসীর পেছনে ছায়ার মতো লেগে থাকে যদি কেউ, সেটাই গীতা এলএলবি। নামটা ভুললে চলবে না। আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি কোনোভাবেই কোনো শাস্তি পেতে দেব না বিনা কারণে। আর আমি আপনাকে বলি, পঙ্কজ খাসনবিস, আপনার বাবা একজন কনস্টেবল ছিলেন, তার নাম পরিমল খাসনবিস। সে অনেক কষ্ট করে আপনাকে লেখাপড়া করে অফিসার বানিয়েছে, দেশের সমাজে সেবা করার জন্য। কিন্তু আপনি যে অন্যায় কাজের সাথে জড়িয়ে পড়ছেন, তার গন্ধ আমি পাচ্ছি। সেগুলো কেন করছেন? ওই কিরণকান্তি ব্যানার্জির ভয়ে আপনি যদি কোনো স্টেপ নিয়ে থাকেন, তার জন্য কিন্তু আপনাকেই খেসারত দিতে হবে, সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। পঙ্কজ যখনই বলে দিতে চায়, তখনই সেখানে ঢালি চলে আসে, আর কিছু বলতে পারে না, সে বেরিয়ে যায়। গীতা একটু ভাবনা চিন্তায় পড়ে গেছে যে কি হবে এবার। তখনই স্বস্তিক ফোন করে, বলে কোথায় তুমি? কেন? বাড়িতে আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি, তুমি কখন আসবে বলো তো? আনন্দ হই হুল্লোড় করছে সবাই। সবাই বলতে আমি, আমার পরিবার, এমনকি তোমার মা বাবা দিদি সবাই আমরা মুখার্জি পরিবারে চলে এসেছি। তোমাকে আসতে হবে না তাড়াতাড়ি? কি বলছো কি তুমি? হ্যাঁ। আর গীতা ফোন করেছে, আমাকে দিত। কোথায় তুমি গীতা? আমি আছি। কেন বাবা? তোমাকে আসতে হবে এক্ষুনি। তুমি না এলে কি হচ্ছে? আনন্দ হবে, পার্টি হবে না? হই হুল্লোড় হবে, গান বাজনা হবে, পার্টি, ওগুলো রেয়াতি কালচার আমরা আর কেন মানবো? আমরা সব সময় ভালোভাবে আনন্দ করে বাঁচবো। তুমি চলে এসো, তারপরে তোমাকে তো খাসির মাংসটা রান্না করতে হবে। আর পরিবারের সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আমরা একটা পরিকল্পনা করেছি, আজকে মেয়েদের রান্নাবান্না বন্ধ দিয়ে আমরা ছেলেরা মিলে যদি সবাই রান্না করি, তাহলে কেমন হয়? সেই খাবারটা তো মুখে তোলা যাবে না। কে বলল? সত্যি বলছি। তোমার বাবা, সে পারবে না? কি ব্যাপার গণেশ উকিল, আপনি রান্না করতে পারেন না? এই জন্মে আর এগুলো হলো না, আমি যে পারি না। গণেশ উকিলের বউ বলে, দাদা সেই খাবার মুখে তুলতে পারবেন না। এখন কি করব? ঠিক আছে, তুমি রাখো গীতা, তুমি চলে এসো তাড়াতাড়ি। এই সাত্বিক, এই রাস্কেলটা কোথায়? বারবার ডাকছি, এখনও নেই। তোমাকে বলে দিচ্ছি, বাড়ির বউ গিনির সঙ্গে একদম খারাপ আচরণ করবে না। ওকে কোনোভাবেই তুমি আঘাত করবে না, ওর মনে কষ্ট দেবে না। সেগুলো যদি করো, তাহলে তোমার চাপকে সিধে বানিয়ে দেবো। তুমি অগ্নিজিৎ মুখার্জির ভালোবাসা দেখেছো, রাগ দেখোনি। এবার আর আমি আমার বাড়ির বউদের কোনো অসম্মান অপমান হতে দেবো না। তুমি, স্বস্তিক, আমি, এমনকি আমার ভাইরা সবাই মিলে আমরা পারবো না আজকে রান্নাটা করে নিতে? রান্না কখনো তো করিনি ড্যাডি। তা কি শিখেছো জীবনে? কিছুই তো পারো না। আমি গীতাকে বড় মুখ করে বলেছি, ও এলো বলে। সবাই যে যার মতো করে রান্নার কাজে সাহায্য করবে, আমি রান্না করব। আর তোমরা কাটাকুটি বাটা যা যা কিছু রেডি করে দেওয়া দরকার সবটা করে দেবে। এই অগ্নিজিৎ মুখার্জি এখন রান্না বান্নাও শিখবে, তাতে কি হয়েছে? তখনই গীতা চলে আসে, এসেই মাংস রান্না করতে শুরু করে। ওরা একজন এক একবার মশলা দিতে চায়, লবণ দিতে চায়, নানাভাবে গীতা নিষেধ করে। এরপর একটা সময় পরে রান্না হয়ে গেলে সাত্বিককে ঘ্রাণ শোঙায়। স্বস্তিক, পরিবারের সবাই, খুব সুন্দর ঘ্রাণ হয়েছে, রান্নাটাও নিশ্চয়ই টেস্ট হবে। এগুলো নিয়ে খুব সুন্দর একটা ওদের মনের মধ্যে আনন্দ হই হুল্লোড় শুরু হয়ে যায়। আমি ভজহরি মান্না এই গানটা গাইতে শুরু করে। নাচ গান হই হুল্লোড়ের মধ্যেই রান্নাটা শেষ করে ফেলে গীতা। তারপরে সবাইকে খেতে দিতে হবে। কলা পাতা কেটে সবাই মেঝেতে বসে পড়েছে। নানাভাবে গিনি সবার ভাতে
ভাত বেড়ে দেয়, এরপরে ডাল ভাজি সব কিছু দেয়। আর গীতা এসে মাংস দিতে শুরু করে। প্রথমে 1 পিস দিলে অগ্নিজিৎ মুখার্জি আরও 1 পিস, তারপর আরও 1 পিস, এরকম করে 4 পিস মোটে মাংস নিয়ে নেয়। তার খাওয়া বারণ, কিন্তু আজকে গীতা নিষেধ করেনি। কি ব্যাপার বেয়াই, তাড়াতাড়ি খেয়ে নিন, আমাদের তো আবার বেরোতে হবে। কোথায়? কোনোখানে না। আমি ঠিক করেছি আজ থেকে এই বাড়ির সমস্ত দায় দায়িত্ব গীতা পালন করবে, আর পরিবারের সবাই আমরা হই হুল্লোড় করে বাঁচবো। জেঠু, কি বলছো এসব? আগে সার্থিক মেনে নেক গিনি বৌদিকে, তারপরে তো। জোর করে তার কোনো সম্পর্ক হয় না, কেন মেনে নেবে না? ওর বউয়ের কোনো অধিকার নেই ওর ওপরে? 100 বার আছে। আমার ছেলে যদি এবার বেশি বাড়াবাড়ি করে না, সার্থিককে আমি কিন্তু এবার দেখে নেব, কারণ ওকে আমি কিন্তু ছাড়বো না। আমার বাড়ির বউদেরকে আমি সম্মান করে রাখবো। ঠাম্মি এসে দেখে খুব খুশি হয়ে যায়, বলে এরকমই তো একটা সংসার আমি চেয়েছিলাম, আর এই সংসার তোমাকে উপহার দিয়েছে তোমার এই ছোট নাত বউ গীতা। হ্যাঁ, সে তো গুণে সরস্বতী আর রূপের লক্ষ্মী, এর থেকে বড় আর কি হতে পারে? তার মানে আমি কি? আমি কিছু নই? আরে গিনি তো হচ্ছে সব থেকে বড় অন্নপূর্ণা, যার ছোঁয়ায় সব ভালো হয়ে যায়। আজকে না হয় সবাইকে একসাথে বসিয়ে খাওয়াচ্ছ, সারাটা জীবন পারবে এগুলো করতে? একদিনের দায়িত্ব নয় কিন্তু এটা। আর তোমাদের এত হাসি খুশি, নজর না লেগে যায় কারো? নজর ছাড়াই কত সম্পর্ক ভেঙে গেল। এসব কি কথাবার্তা হচ্ছে? তানভি, কোনো কথা তুমি এরকম বলবে না। আর সবাইকে বলছি, কেন কোনো সম্পর্ক ভেঙে যাবে? আমাদের সমাজে সম্পর্কগুলো কি এতটাই ঠুনকো হয়ে গেছে নাকি, যে যখন তখন সেগুলো ভেঙে যেতে পারে? ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস, এগুলো কিছুই নেই? তোমরা চিন্তা করো না। গীতা আর আমি গিনিকে খুব ভালো করে চিনি। আমি ওদের মা তো, ওরাই সুন্দর মুহূর্ত কখনো নষ্ট হতে দেবে না। প্রয়োজন হলে আবার নতুন করে সব কিছু গড়ার চেষ্টা করবে, কখনো ভাঙবে না। আমি আমাদের মেয়েকে এরকম করেই মানুষ করেছি। তাহলে দেখা যাক। কারণ এই পরিবারে অনেক কিছু হয়েছে তো, আর সার্থিক তো ওর বউকে মেনে নেয়নি, তাই আর কি আমরা অনেক চিন্তিত। তাতে কি হয়েছে, এখন থেকে সব কিছু ঠিক হয়ে যাবে। আমি এবং বোন দুজনে মিলে সবার মুখের সামনে খাবার তুলে ধরবো, সবারই আমরা সেবা করব। কেউ যেন কোনো কিছু আমাদের দিকে আঙ্গুল তুলে বলতে না পারে যে এই দায়িত্ব কর্তব্যটা আমরা পালন করিনি। ঠিক হয়েছে একদম। ঠাম্মি খুব খুশি, বলে আজকে অগ্নিজিৎ যেভাবে সবার সঙ্গে বসে খাবার খাচ্ছে, বড়লোক গরিব সবটা ভুলে ভেদাভেদ আজকে নিজের বেয়াই বিয়ানকে আপন করে নিয়েছে, এটাই তো গীতা এবং গিনির জন্য সব থেকে বড় পাওনা। গীতা এই কেসটা নিয়ে নানাভাবে জলঘোলা হয়ে যাচ্ছে, একের পর এক ঝামেলা তৈরি হচ্ছে, কিন্তু তারপরেও গীতা হাল ছাড়েনি। এখন অতসীকে ছায়ার মতো ফলো করবে সে। তার পেছনে কে বা কারা আছে, কি ঘটছে, সবটাই প্রমাণ সে জোগাড় করবে। অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে যে দেখো, সার্থিক যদি গীতা তোমার বোন গিনিকে মেনে না নেয়, তাহলেও শাস্তি হবে। সেকশন নাম্বার কত জানো? না, দাদার জন্য কোনো সেকশন নাম্বার নেই, ওনার জন্য 134 এই শাস্তিটাই প্রযোজ্য। তার মানে এর মানে হচ্ছে আই লাভ ইউ। আর বৌদিকে সবসময় এই ভালোবাসা দিয়েই জড়িয়ে রাখতে হবে সার্থিককে, এটাই হচ্ছে ওর শাস্তি। অতদিন অনেক অন্যায় করেছে, অবিচার করেছে, নিজের বউকে কখনো নিজের কাছে ঘেঁষতে দেয়নি, সেগুলো আর করলে চলবে না। আমরা সবাই মিলে ওদের সংসারটা গুছিয়ে দেব। সানভীর কোনোভাবেই সেটা ভালো লাগছে না। তার অতীত রয়েছে, তার জীবনটা খুব একটা সুখের নয়, তাই তার মনের মধ্যে অনেক কষ্ট রয়েছে। তাই তানভি এইভাবে তার বাবা, পরিবারের সবাই, বাড়ির বউদেরকে মাথায় করে রাখবে, আর মেয়েদের অধিকার কমে যাবে এই ভয়ে নানাভাবে গীতা এবং গিনিকে অপমান করে। কোনোভাবে অগ্নিজিৎ সেটা চুপ করে শোনে না, প্রতিবাদ করে। তাহলে আমরা কোথা থেকে ভেসে এসেছি? তোমার কাছে বৌমারাই যদি সব কিছু হয়? দেখো, ওদের অধিকার সবার আগে। তোমরা তো মেয়ে, তোমরা বিয়ে হয়ে চলে যাবে পরের বাড়িতে। তাহলে এগুলো নিয়ে আর বেশি বাড়াবাড়ি করলে চলবে না। বাড়িতে ছেলে এবং মেয়ে দুজন পক্ষেরই গানের কম্পিটিশন হয়, সেখানে মহিলারা পুরনো দিনে সেই গান গায়। এমনকি সার্থিক নানাভাবে গিনির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতে শুরু করে। গিনি একটা নীল কালারের শাড়ি পরেছে, যেটা সার্থিকের খুব পছন্দের। গিনিকে এতটা সুন্দর লাগছে, আর স্বস্তিক একটা গান ধরেছে যেটা এতটা রোমান্টিক যে গিনির দিক থেকে চোখ ফেরাতে সার্থিক পারছে না। আস্তে আস্তে দুটিতে মিল হয়ে যাবে, তাদের ভালোবাসা হবে, তাদের পরিবার সংসারের পরিণতি ঘটবে। এটাই তো অগ্নিজিৎ মুখার্জির এখন একমাত্র চাওয়া। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? গীতা সকলকে এক করে রান্না খাবার খাওয়ালো। অগ্নিজিৎ গিনিকে মেনে নিতে হুঙ্কার ছাড়লো। আজকে অগ্নিজিৎ যেভাবে নিজের পরিবারের হাল ধরেছে, সেটা যদি অনেক আগে থেকে ধরতো, তাহলে হয়তো আজকে গীতা এবং গিনিকে এতদিন এতটা কষ্ট পেতে হতো না। গীতা নানাভাবে চাইছে অগ্নিজিৎ মুখার্জিকে নির্দোষ প্রমাণ করতে, এমনকি যে মহিলাটি আসলেই নির্দোষ তাকে সবার সামনে নির্দোষ প্রমাণ করে অপরাধীকে ধরতে। কিন্তু পঙ্কজ খাসনবিসের কি হয়েছে?
যেটা গীতা খুঁজে বের করতে পারছে না। আর সেটা একবার যদি ধরতে পারে তাহলে পঙ্কজ আবারও আগের ফর্মে ফিরে আসবে, গীতাকে সাহায্য সহযোগিতা করবে এবং নানাভাবে গীতা এই কেসটা থেকে খুব সহজেই অগ্নিজিৎ মুখার্জিকে বের করে আনতে পারবে। সবসময় গীতার বিপক্ষে গিয়ে কথা বলছে, কাজ করছে, এগুলোতে গীতার সন্দেহ বাড়ছে। কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।